প্রত্যন্ত একটি গ্রামের মধ্যে প্রবেশ করেছি। আমার পিছনে পুকুর আর চারিদিকে বাগান। আজকের উদ্দেশ্য হচ্ছে এখানে আজকে রথযাত্রা আছে, সেই রথযাত্রা উপলক্ষে অমিতদাকে বললাম যে আপনি একটু দয়া করে আসুন। এটা আশ্রমের ড্রাগন গাছের মাচা এবং হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ড্রাগন হয়। প্রথম যে আমাদের ইউটিউবে প্রচার হয় এই অমিতদার মাধ্যম দিয়ে, এই ইউটিউব দেখে ওরা এসেছিলেন যে আমাদের গেস্ট হাউস আছে, গেস্ট হাউসে একটা ঘর দেখাচ্ছি। এটা খিচুড়ি, অন্ন রয়েছে, কাঁকরোল ভাজা, প্রসাদ, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, চাটনি, আলুর দম, দই এবং মিষ্টি। যে দয়া করে এই আশ্রমে আসবেন, আশ্রমে এসে থাকবেন এবং হচ্ছে এখানে ঠাকুরমা স্বামীজি আছেন, ঠাকুরমা স্বামী সেখানে বসবেন। ভ্রমণ অমিতের চ্যানেলে যারা প্রথমবার এই ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে জানাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করার পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ইতিমধ্যে ভ্রমণ অমিতের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করব। আর প্রথমেই আপনাদের জানিয়ে দেব এই অপূর্ব সুন্দর দর্শনীয় স্থানটিতে কিভাবে পৌঁছবেন। ভ্রমণ অমিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ 16 জুলাই 2026 শুক্রবার। আজ একটি বিশেষ দিন, আজ রথযাত্রা। আর এই রথযাত্রার বিশেষ দিনে বিশেষ আমন্ত্রণে আপনাদের নিয়ে যাব অপূর্ব সুন্দর একটি দর্শনীয় স্থানে। আজকের গন্তব্যে যাওয়ার জন্য আমি এই মুহূর্তে আছি বারুইপুর লোকালে, যেটা সকাল 8টায় শিয়ালদাহ থেকে ছেড়ে বারুইপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আর আজকে আমাদের গন্তব্য স্টেশন বারুইপুর। শিয়ালদাহ থেকে বারুইপুর পর্যন্ত ভাড়া লাগে 10 টাকা এবং সময় লাগবে আনুমানিক 40 মিনিট থেকে 50 মিনিট। বারুইপুর পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার একটি প্রাচীন সদর শহর বা পৌরসভা এলাকা। কলকাতা শহরের সাথে উন্নত যোগাযোগের কারণে অন্যতম প্রধান আবাসিক কেন্দ্র হিসাবে পরিচিত বারুইপুর। এখানেই উৎপাদিত হয় ভারতের বিখ্যাত সুস্বাদু পেয়ারা। পেয়ারার পাশাপাশি গাজন এবং রথযাত্রা উৎসবের জন্য বিখ্যাত এই বারুইপুর। রেলপথের পাশাপাশি EM বাইপাস এবং সারদান বাইপাসের মাধ্যমে কলকাতা থেকে খুব সহজেই যাতায়াত করা যায় বারুইপুরে। এখন সকাল 8টা 45 আর এই মুহূর্তে আমি পৌঁছে গেলাম বারুইপুর স্টেশনে। এই যে ট্রেনটি দেখছেন এটাই শিয়ালদা থেকে এলো এবং এই ট্রেনটি আবার বারুইপুর থেকে শিয়ালদাতে ফিরে যাবে। আমরা এখন বারুইপুর স্টেশন থেকে বেরোবো। সামনে দেখতে পাচ্ছেন ফুট ওভারব্রিজ, এই ফুট ওভারব্রিজ পেরিয়ে এখন 4 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। আমি এখন ফুট ওভারব্রিজ পেরিয়ে চলে এলাম 4 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। আর বাইরে বেরোলেই আপনারা দেখতে পাবেন একটি অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড থেকে আজকের গন্তব্যে যাওয়ার জন্য অটো পাওয়া যায়। এছাড়াও আরেকটু এগিয়ে রেলগেটের সামনে থেকে উত্তর ভাগ যাওয়ার জন্য অটো পাওয়া যাবে। আর উত্তর ভাগ পর্যন্ত যাওয়ার জন্য এই অটো ভাড়া নেবে 30 টাকা এবং সময় নেবে আনুমানিক 20 মিনিট। তো চলুন উত্তর ভাগে নেবে আজকের গন্তব্যে কিভাবে যাব সেটা অবশ্যই আপনাদের জানাবো। আমরা এখন পৌঁছে গেলাম উত্তর ভাগ। এটি হচ্ছে ক্যানিং রোড এবং এই ক্যানিং রোডের ওপরেই অবস্থিত উত্তর ভাগ, একটি জনপদ। এখান থেকে আবার আমাদের এই যে টোটো দেখতে পাচ্ছেন, এই টোটো করে যেতে হবে আজকের গন্তব্যে। বারুইপুর ক্যানিং রোড থেকে এখন আমরা প্রবেশ করলাম প্রত্যন্ত গ্রামে। অফুরন্ত সবুজ, অসংখ্য জলা এবং গ্রামীণ মানুষের জীবন জীবিকার চিত্র দেখতে দেখতে পৌঁছে গেলাম বৃন্দাখালী পঞ্চায়েতের অন্তর্গত পারুলদহ গ্রামে।
এই গ্রামেই শুভেন্দু মহারাজ আজ থেকে প্রায় ৩০ বছর আগে ঠাকুরের পথ নির্দেশে, মায়ের আশীর্বাদে এবং স্বামী বিবেকানন্দের মানব সেবার আদর্শে গড়ে তোলেন ১২ বিঘা অপূর্ব প্রকৃতির মাঝে পারুলদহ রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। স্বামী শিবজ্ঞানানন্দ শুভেন্দু মহারাজ ওরফে শুভেন্দু মহারাজ, এবং আশ্রমটা 1995-এ শুরু হয়। পরবর্তী পর্যায়ে 2002-03 থেকে ফুল ফেজেটে এটা চলছে। সেই হিসাবে এখন বিভিন্ন ধরনের কাজকর্ম হয়ে আসছে। তার মধ্যে এখন ওই ঠাকুরের সেবা পূজা, আর এছাড়া আমাদের স্কুল আছে, মাঝে সাঝে মেডিকেল ক্যাম্প হয়, এইভাবে এখন চলছে আর কি। খুব ছোট্ট করে মহারাজের মুখ থেকে আমরা আশ্রম সম্পর্কে জানলাম। এরপর মহারাজ আমাকে প্রসাদ কক্ষে নিয়ে গেলেন সকালের ব্রেকফাস্ট বা টিফিন করানোর জন্য। চিনতে পারেন? আমি এখন প্রসাদ কক্ষে চলে এসেছি, আর এখানে সকালের প্রসাদ অনেকেই নিচ্ছেন, বা ব্রেকফাস্ট বলা যেতে পারে। এখানে আজকে অনেক লোক আসবেন এবং তাদের প্রত্যেককে এই ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে বা টিফিন দেওয়া হচ্ছে। তো এখানে মুড়ি দেওয়া হয়েছে, এছাড়া আর কি আছে আপনাদের দেখাই। ব্যাস, এছাড়া আছে ঘুগনি। ঘুগনির পরে মহারাজ নিজে হাতে নিয়ে এলেন এগুলো ফল মিষ্টি, এগুলো টিফিনের মধ্যে অন্তর্গত রয়েছে। টিফিন করলাম, এবার চলুন আপনাদের সম্পূর্ণ আশ্রম দর্শন করাই। এইটা আশ্রমের মেন গেট। এই মেন গেটের পাশে যে যারা ভক্তরা আছেন, যাদের তাদের একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন অনুসারে আপনার আশ্রমের দেয়ালের গায়েতে সেই নিয়ম কানুন গুলো একটা লেখা আছে। কিভাবে আশ্রমে থাকতে গেলে, কিভাবে চলতে গেলে তার আছে, সেটা একটু বিস্তারিত দেয়া আছে। আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করি, প্রথমে আপনাদের দর্শন করাই এই আশ্রমের রামকৃষ্ণ মন্দির। বাইরে থেকে অপূর্ব সুন্দর এই মন্দিরটি দেখার পর আমরা এখন ভিতরে প্রবেশ করব। ঠাকুর মন্দিরে ঠাকুরের বিশেষ পূজা চলছে, সেখান থেকে জগন্নাথ দেবের বিশেষ পূজা এখন যজ্ঞ আরম্ভ হয়েছে, হোম। তা সেই এতে আগে ঠাকুরের ঘুরে গিয়ে জগন্নাথ মহাপ্রভুর ওখানে নিয়ে যাব। আসুন। এখন আমরা ঠাকুর মন্দিরে প্রবেশ করেছি। ঠাকুর মন্দিরে এখানে বিশেষ পূজা চলছে। ঠাকুর মন্দিরে পূজারী মহারাজ শ্যামানন্দ মহারাজ, তিনি আজকে ঠাকুরের ষোড়শোপচারে পূজা করেছেন। এখন পূজার শেষের পথে। এখন আমরা নাট মন্দিরে আছি, এবং নাট মন্দিরে ঠাকুরের সন্তানদের ছবি আছে, এছাড়া হচ্ছে ভবতারিণীর ছবি, মা দুর্গার ছবি, এই সমস্ত আছে আর কি। আপনাদের মন্দির গর্ভগৃহ ও নাট মন্দির দেখালাম। এখন এই মন্দির খোলা এবং বন্ধের সময় ও নিত্য সেবার সময়সূচি সম্পর্কে মহারাজের মুখ থেকে জেনে নেব। তো আপনার 3:30 পূজারী মহারাজ এসে যান। পূজারী মহারাজ এসে ঠাকুরকে তুলে নিয়ে ঠাকুরকে করে মেন মন্দিরে নিয়ে আসেন। তারপরে 4টেতে ঠাকুরের মঙ্গল আরতি হয়। ঠাকুরের মঙ্গল আরতির পরে এখানে আমাদের যারা মহারাজরা আছেন বসে বিভিন্ন ধরনের বেদ উপনিষদ থেকে চ্যান্টিং করেন, গীতা চ্যান্টিং করেন। তার সঙ্গে দুটাটা এইভাবে 1 ঘন্টা চলে। তারপরে একটু সাধন ভজন করে নিয়ে যে আর ঘরে যান। সকাল 7:30টার মধ্যে ঠাকুরের নিত্য পূজা হয়। আর নিত্য পূজা হয়ে যাওয়ার পরে এমনি চালের ভক্তরা যারা আসেন দর্শন করেন। মন্দির বন্ধ হয় 12:15টায়, আবার মন্দির খোলে 3:30। 3:30 থেকে রাত 8:15 পর্যন্ত মন্দির খোলা থাকে। আমরা এখন মন্দিরের আরেকটি অংশে যাব। মূল যে প্রবেশ পথ ছিল সেখান থেকে আমরা বেরিয়ে এলাম। বেরিয়ে এসে পিছন দিকে আরেকটা প্রবেশ পথ রয়েছে, সেই প্রবেশ পথ দিয়ে আমরা এখন প্রবেশ করব ঠাকুরের শয়ন কক্ষে। এটা হচ্ছে আমাদের ঠাকুরের শয়নঘর। ওই যেটা বললাম আগে, যে আপনার 12:15টায় মন্দির বন্ধ হয়, তখন ঠাকুরকে শয়ন দেওয়া হয়, এবং 3:30তে খোলা হয়। তখন হচ্ছে ঠাকুরকে আবার মূল মন্দিরেতে তাকে নিয়ে গিয়ে ঠাকুরের সেভাবে সেবা পূজাটা চলতে থাকে। হ্যাঁ, এটা ঠাকুরের ভোগ কক্ষ। তবে আজকে ঠাকুরের ভোগে রান্না হচ্ছে অন্যদিকে, মানে জগন্নাথ মন্দিরের ওইখানটা আজকে হ্যাঁ ঠাকুরের ভোগ ঘর। এখন আমরা চলে এসেছি একেবারে মন্দির গর্ভগৃহের ভিতরে। পূজারী মহারাজ শ্যামানন্দ মহারাজ তিনি পূজা শেষে এখন ঠাকুরের ধ্যান করছেন। আর এদিকে হচ্ছে ঠাকুরমার স্বামীজির
মূর্তি এবং ছবি আছে, সেই হচ্ছে প্রস্তর মূর্তি এবং ছবি আছে। এই মূর্তি এবং ছবিতে আজকে ষোড়শ উপচারে পূজা হয়েছে, যেক্ষেত্রে জগন্নাথ মহাপ্রভুর আজকের রথযাত্রা, সেই রথযাত্রা উপলক্ষে আজকের ঠাকুরের বিশেষ পূজা হয়েছে। মহারাজ আমাদের মন্দির দেখালেন, নাট মন্দির দেখালেন, ঠাকুরের শয়ন কক্ষ দেখালেন। এরপরে আজকের যে বিশেষ অনুষ্ঠান অর্থাৎ রথযাত্রা উপলক্ষে যে বিশেষ পুজো হচ্ছে সেটি আপনাদের সামনে তুলে ধরবো। এবং তার জন্য আমরা কোথায় যাচ্ছি মহারাজ? এখন জগন্নাথের যেখানে বিশেষ পূজা হচ্ছে, এবং এখন বিশেষ পূজা শেষ হয়ে গেছে, এখন হোমযজ্ঞ হচ্ছে। সেই হোমযজ্ঞের জায়গায় আমরা নিয়ে যাচ্ছি। এখন হচ্ছে ওই আমরা যেখানে জগন্নাথের বিশেষ পূজা হচ্ছে, সকাল থেকে এখানে জগন্নাথ মহাপ্রভুর বিশেষ পূজা, স্নান এবং এই সমস্ত হয়েছে। এখন সেখানে তো হোমযজ্ঞ হচ্ছে, এই যজ্ঞ অনুষ্ঠানটা চলছে এবং পূজারী মহারাজ এবং অন্যান্য তন্ত্রধারক মহারাজ এবং হচ্ছে অন্যান্যরা সমস্ত রয়েছেন। এতে আপনার পূজা অর্চনাটা চলছে। মহারাজ, এবার আমাকে একটু বলুন, পারুলদহ রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের এই রথযাত্রা উৎসব ঠিক কত বছর হচ্ছে বা কবে থেকে শুরু হয়েছে? গত বছর থেকে শুরু হয়েছে, আর এটা দ্বিতীয় বছর। এবং রথযাত্রা যেটা হয় যে ওই জগন্নাথকে প্রথম বছর তো আপনার প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান এইসব হয়েছিল। প্রতিদিন ওই রথযাত্রার শেষে মূল মন্দির যেটা দেখলেন সেখানে জগন্নাথ মহাপ্রভু নিয়ে যাওয়া হয় এবং ঠাকুরের সঙ্গে সঙ্গে জগন্নাথ মহাপ্রভু, সুভদ্রা মা এবং হচ্ছে বলভদ্র দেবের প্রতিদিন পূজা অর্চনা এবং ভোগ টোগ দেওয়া হয়। আর এই রথের দিনে আবার জগন্নাথ মহাপ্রভুকে আমাদের যে জগদ্ধাত্রী মণ্ডপ আছে সেখানে এনে তার বিশেষ পূজা এবং হোমযজ্ঞ হয়। এরপরে অন্নভোগ হবে। তারপরেতে আপনার দুপুরে নরনারায়ণ সেবা, প্রায় 3000 ভক্ত, সমস্ত বুফেট সিস্টেমে প্রসাদ দেওয়া হয়। সেইভাবে নরনারায়ণ সেবা হয়। ভক্তরা এসে লাইন দিয়ে দাঁড়িয়ে সমস্ত প্রসাদ গ্রহণ করবেন, সেটাও আপনারা দেখতে পাবেন। আর হচ্ছে যে রথ বেরোয় আর কি, সেই রথের এখন ওই সাজানো চলছে, সেখানটাও নিয়ে যাব, সেটাও দেখতে পাবেন। শুধু তাই নয়, এখানেতে এই রথযাত্রা উপলক্ষে এখানে হচ্ছে ভক্তিমূলক সঙ্গীত এবং জগন্নাথ মহাপ্রভু, বলভদ্র দেব এবং মা সুভদ্রার তাদের নিয়ে আলোচনা হবে এবং তারা সমস্ত আসছেন, তারা দূর থেকে আসছেন, সেই জন্য দেরি হয়েছে। তবুও আমাদের 10:30 থেকে ভক্তিমূলক সঙ্গীত আরম্ভ হবে, আর পরবর্তী প্রোগ্রাম ওই আপনার 1টা পর্যন্ত চলতে থাকবে। এখানে মেন আমাদের অনুষ্ঠান হতো আগে জগদ্ধাত্রী পূজা, আশ্রম শুরু থেকে। জগদ্ধাত্রী পূজার পর থেকে এই বছর থেকে আপনার দুর্গা পূজা হবে। এবং হচ্ছে দুর্গা পূজাটা একটা বিশেষ কারণ, তার কারণটা হচ্ছে যে আমার মন খুব টেনেছে যে হচ্ছে মাতৃপূজা মানে মাতৃ এবং শক্তি পূজা। সেই অনুসারে হচ্ছে দুর্গা, কালী, অন্নপূর্ণা, আর এখানে তো জগদ্ধাত্রী এবং সরস্বতী হয়। তা এইগুলো মিলিয়ে আর কি সমস্ত একের পর এক মায়েদের পূজা হবে। শুধু তাই নয়, একটু স্বপ্নাদেশও পেয়েছি, সেই হিসাবে এবছর আমাদের দুর্গা পূজা শুরু হচ্ছে। এবং হচ্ছে সব ভক্তদের এবং আপনাদের সবাই অনুরোধ, যারা এটা দেখবেন দুর্গা পূজার সময় অবশ্যই দয়া করে আশ্রমে আসবেন। কালী পূজার পরে যে জগদ্ধাত্রী পূজা হয়, জগদ্ধাত্রী পূজা তো চন্দননগরে বিখ্যাত। শুধু তাই নয়, এখন কলকাতারও বিভিন্ন জায়গায় হয়। জগদ্ধাত্রী পূজার একটা হিস্ট্রি আছে। যখন আশ্রম শুরু হয়, এই মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলাম যে হচ্ছে এখানে জগদ্ধাত্রী পূজা হোক বিভিন্নভাবে। সেইভাবে তখন থেকে মানে সেই 1995 থেকে এখানে জগদ্ধাত্রী পূজা চলছে এবং এখনো পর্যন্ত প্রতি বছর জগদ্ধাত্রী পূজা হয়। তা এই যে মূর্তিগুলো আজকে দেখানো হচ্ছে, আমরা হচ্ছে এখানে আশ্রমেতেই মূর্তি যারা তৈরি করে তাদেরকে আনিয়ে মূর্তি তৈরি করাই এবং সেই অনুসারে যে তাদেরকে আনিয়ে মূর্তি করানোর, কারণ তাদের আবার সময় কম, সেই জন্যে আমরা আগে থেকে এই দুর্গা, কালী এবং হচ্ছে জগদ্ধাত্রীর মূর্তিগুলো আগে থেকে করিয়ে রেখেছি। তারপর সময় সময় যখন পূজা অর্চনা হবে তার আগে সমস্ত রং টং করে, রং এবং তাদের বসনভূষণ পরিয়ে পূজার আগে যেমন যে অনুষ্ঠান থাকে শাস্ত্র মতে আমাদের সেই অনুষ্ঠানগুলো এবং পূজা অর্চনা হবে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে
जगन्नाथः स्वामी नयन पथगामी भवतु मे। এখানে আমাদের আশ্রমের যে আমাদের সাধুবৃন্দ আছে, সাধুবৃন্দের মধ্যে স্বামী অরূপানন্দ মহারাজ এখানকার ম্যানেজার মহারাজ, আর এখানে প্রকাশ ভাই হচ্ছে আমাদের ভাই এবং হচ্ছে আমাদের সহকর্মী সাধু। আর এক ভাই আছেন যিনি ব্রহ্মচারী রুদ্রদেব চৈতন্য মহারাজ। আজকের যে রথযাত্রা হবে সেই রথের সামনে এসছি আমরা। আজকে যে রথটা বার হবে সমস্ত গ্রাম পরিক্রমার উদ্দেশ্যে জগন্নাথ মহাপ্রভুকে রথে তুলে, তা সেই রথ জগন্নাথ মহাপ্রভু, বলভদ্রদেব এবং সুভদ্রা দেবী এদের রথে তুলে আজকে 8টার সময়তে আমাদের রথযাত্রা গ্রাম পরিক্রমা শুরু হবে। আমরা এখন গাছগাছালির পথ বেয়ে আশ্রমের একটি অত্যন্ত মনোরম জায়গায় প্রবেশ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন দুদিকে প্রচুর গাছ রয়েছে, সামনে একটি পুকুরও দেখা যাচ্ছে, আর এই পুকুরের পাশেই রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এটা হচ্ছে আশ্রমের পুকুর। এই পুকুরটা 1.5 বিঘের উপর পুকুর। আশ্রমেতে বিভিন্ন ধরনের মাছ আছে। ভক্ত আসলে এই পুকুরে মাছ ধরে ভক্তদের সেবা করানো হয়। আর এই পুকুরের চারপাশে বাগান আছে, বিভিন্ন ধরনের গাছপালা আছে, কলা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন ধরনের গাছপালা আছে। তা এখনো আমরা যেটা দেখছেন এটা হচ্ছে এই আশ্রমের বাগান এবং তার সঙ্গে পুকুর। আর এখানে একটা পঞ্চবটি আছে। পঞ্চবটি যেটা আছে সেটা হচ্ছে আপনার নিম, বেল, আমলকি, বট, অশ্বত্থ, এই 5টা নিয়ে এখানে একটা পঞ্চবটি তৈরি হয়েছে। গাছগুলো খুব সুন্দর তৈরি হয়েছে। আশা করছি যে ভবিষ্যতে এগুলো ভালো হবে এবং আমরা টাকা পয়সার জোগাড় হলে, অর্থ সাহায্য আসলে আমরা এটার 4-5টা ভালো করে বাঁধিয়ে দিয়ে ভক্তদের বসে যাতে জপ ধ্যান করতে পারে সেটা বসে তারা করতে পারবেন। এই হচ্ছে বাগানের রূপ। আপনারা দেখুন, এখানে ওল গাছ রয়েছে, একদিকে কলা বাগান আর একদিকে হচ্ছে ওল গাছ। কলা বাগানের ফাঁক দিয়ে পুকুর দেখা যাচ্ছে, অপূর্ব একটি জায়গা। এখানে যারা আসবেন অবশ্যই দিনে দিনে ফিরে যাবেন এমন ভেবে আসবেন না, তাহলে অনেক কিছু মিস করবেন। কারণ এখানে রাত্রিবাস না করলে এই আশ্রমের যে মজা সেটা কিন্তু আপনারা পাবেন না। কথা বলতে বলতে আরো ভেতরে প্রবেশ করেছি। আপনারা দেখুন বড় বড় আম গাছ, সামনে দেখুন এটা হচ্ছে কচু বাগান, এদিকে কলা গাছ, এই হচ্ছে কচু বাগান। আর ওদিকেও একটা পুকুর রয়েছে, কিন্তু সেখানে একটু যাওয়া মুশকিল, তাই গেলাম না। এখানে একটি বাগান আছে, সেটিও আপনাদের সামনে তুলে ধরি। দেখুন আপনারা, এটা হচ্ছে জবা গাছের বাগান, প্রচুর জবা ফুল ফুটে রয়েছে। তারপরেই কতকগুলো নারকেল গাছ, জাম গাছ, এই সমস্ত রয়েছে এখানে। এগুলো ঘুরে দেখতে দেখতে আপনাদের খুব সুন্দর লাগবে। আর এরপরে এই যে সামনে দেখতে পাচ্ছেন মন্দির, মন্দিরের পাশে বিভিন্ন রকম ফুলের গাছ, অপূর্ব সুন্দর এই জায়গাটা। আপনারা অবশ্যই যখন আসবেন ঘুরে দেখতে ভুলবেন না। এই যে এদিকে মন্দির আর এদিকে বাগান, এবং এগুলো সমস্তই কিন্তু ফুলের বাগান। আর এই ফুলের বাগানের মধ্যেই এখানকার একটি বিখ্যাত জায়গা রয়েছে, ড্রাগন ফ্রুটসের বাগান। এটা আশ্রমের ড্রাগন গাছের মাচা, এবং হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ড্রাগন হয় এবং সেই ড্রাগন ঠাকুরের সেবা পূজা এবং ভক্তদেরও হচ্ছে বিভিন্ন সময়তে সেবায়তে কাজে লাগে। আমরা এখন যেখানে ভোগ রান্না হচ্ছে আজকে, হ্যাঁ রথযাত্রা করে নয়নায়ণ সেবার জন্যে যেখানে যে রান্না বান্না হচ্ছে আমরা এখন সেখানে নিয়ে যাচ্ছি। সবজি কাটা চলছে। আজকে যে হচ্ছে নরনারায়ণ সেবার, সেই সেবার আয়োজনের সবজি যেটা লাগে সেই সবজিগুলো কাটা চলছে। আজকের যে নরনারায়ণ সেবা হবে সেই নরনারায়ণ সেবার জন্য আজকে যে প্রসাদ দেওয়া হবে সেই প্রসাদ এখানে রান্না বান্না চলছে।
আজকে নরনারায়ণ সেবার যে হচ্ছে প্রধান পাচক এবং হচ্ছে পাচিকা, যারা প্রধানে আর কি, তারা এখানে দুজন আছেন। সেইভাবে আজকে সমস্ত, শুধু আজকের নয়, এরা বিভিন্ন অনুষ্ঠানে এসে রান্নাবান্নার সমস্ত কাজকর্ম করেন। প্রসাদের যতই আছে, আমাদের যত উৎসব অনুষ্ঠান হয়, এরাই এসে সমস্ত কিছু করেন। আজকে প্রসাদে থাকছে খিচুড়ি, আর একটা আলুর দম, আর একটা চাটনি। আজকের প্রসাদে এটাই থাকছে। যারা ভক্ত আসেন, সেই ভক্তদের সেবার জন্য আর কি আমাদের এই 9 দিন ধরে প্রোগ্রাম চলবে। প্রতিদিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে, তা সেই 9 দিন ধরে যে প্রোগ্রাম চলবে, তাতে প্রতিদিন কিছু না কিছু ভক্তরা থাকেন, লোকাল এবং হচ্ছে বাইরের ভক্তরা। তাদের সেবার জন্য ওই আমাদের কাছাকাছি বাজার নেই, 7-8 কিলোমিটার দূর থেকে বাজার থেকে আমাদের বাজার করে এনে তারপর হচ্ছে সেগুলোই রান্নাবান্নার ব্যবস্থা করতে হয়। তাই সেই জন্য আমরা এখন যেখানে এসেছি, এটা একটা ছোটোখাটো ভাড়ার ঘর। সেই ভাড়ার ঘরে বিভিন্ন ধরনের সবজি আছে। এটা হচ্ছে আমাদের প্রসাদ ঘর। এখানে হচ্ছে যত ভক্ত আসে সে ভক্তদের প্রসাদ দেওয়া হয়। তা ভক্তদের এখানে ওই সকাল থেকে আজকের টিফিনের ব্যবস্থা চলছে। আজকের টিফিনে আছে ঘুগনি এবং মুড়ি, আর কিছু হচ্ছে ঠাকুরের ফল প্রসাদ। আছেন যারা কমিটি মেম্বার, একজন হচ্ছে শঙ্করলাল দাস কলকাতা, আর দেবাশিস চৌধুরী কলকাতা। এটা আমাদের স্কুল। স্কুলটা নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত আছে, এবং হচ্ছে এখানেতে আজকের যে অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে কিছু স্কুলের বাচ্চা আছে, কিছু লোকাল বাচ্চাও আছে। এদিকে 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 সব দাঁড়া 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 দাঁড়া, সব লাইন দিয়ে দাঁড়া 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 দাঁড়া। এখানে যারা বাচ্চা আছে, কিছু আমাদের স্কুলের বাচ্চা আছে, আর কিছু আছে আমাদের লোকাল বাচ্চা। তা এই যে বাচ্চারা আছে আর কি, এরা স্কুলে পড়ে। তা আজকের এই স্কুল রথযাত্রা উপলক্ষে ছুটি আছে, যার ফলে হচ্ছে আপনার সব বাচ্চা আসেনি। তবে স্কুলে বর্তমানে এখন রোস্টেন্ট, এই একটা বাচ্চা একদম, এটা এই আপনার নার্সারিতে পড়ে, এই বাচ্চাটি নার্সারি পড়ে। এছাড়া হচ্ছে ক্লাস 3, 4, 5-এরও আছে এই সমস্ত বাচ্চারা, এবং এরা আমাদের এই স্কুলেতে লেখাপড়া করে আর কি। আমাদের চিন্তা ভাবনা আছে, এখন ক্লাস 5 পর্যন্ত আছে, পরবর্তী পর্যায়ে 6 থেকে আমরা 10 পর্যন্ত যেতে চাই। এবং হচ্ছে আমাদের বাংলা শিক্ষা পোর্টালে অনুমোদন আছে, সেই অনুমোদন আছে ক্লাস 5 পর্যন্ত। কিন্তু আমরা এক জায়গায় সব থেকে বড় বাধা, আমাদের ঘর নেই। ঘরের জন্য আমরা পিছিয়ে যাচ্ছি। তা আমাদের ঘরগুলো বাড়াতে হবে। সেই ঘর বাড়াতে গেলে আমাদের আলাদাও এইটার উপরে হতে পারে, বা আমরা আলাদা জায়গায় হচ্ছে ক্লাস, আবার যে ক্লাসগুলো হবে সেগুলো আলাদা বিল্ডিং করতে পারি। তার প্ল্যান এস্টিমেট হয়ে রয়েছে, এটা 65 লাখ টাকার মতো। তা আপনাদের যারা দেখবেন, সবাইয়ের কাছে যারা শুভনার্থী আছেন, যারা ভক্তবৃন্দ আছেন, বা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের কাছে আমার আবেদন, যে তারা দয়া করে যদি স্কুলের বাচ্চাদের লেখাপড়ার জন্য, এই ঘরের জন্য যদি আপনারা দয়া করে অর্থ সাহায্য করেন, তাহলে আমরা সব দিক দিয়ে উপকৃত হব এবং আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমরা এখন হচ্ছে আমাদের যে গেস্ট হাউস আছে, সেই গেস্ট হাউসে নিয়ে যাচ্ছি। গেস্ট হাউসে আজকে বেশিরভাগ গেস্ট হাউস কভার হয়ে গেছে। সব ভক্তরা এসছেন এই রথযাত্রা উপলক্ষে। কেউ 3 দিন থাকবেন, কেউ পুরো রথটা, কেউ 9 দিন থাকবেন থেকে এখানে রথযাত্রা যে সমস্ত অনুষ্ঠান হয়, এবং হচ্ছে অন্যান্য প্রতিদিন এখানে অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানগুলো দেখবেন, এবং হচ্ছে এখানেতে ওই প্রসাদ পাবেন এবং তারা থাকবেন আর কি। প্রথম যে আমাদের ইউটিউবে প্রচার হয় এই অমিতদার মাধ্যম দিয়ে, সেই ইউটিউব দেখে আমাদের এই যারা আমার পাশে দাঁড়িয়ে আছেন, আমার নন্দামা এবং হচ্ছে ওর দাদা এবং ভাই, আগে একবার এসেছিলেন, আর এই রথযাত্রা উপলক্ষে এসছেন। ওরা 3 দিন থাকবেন, আবার ফিরে যাবেন। এবং সামনে যে দুর্গাপূজা আছে, দুর্গাপূজায় তো এরা আসবেন, সেইভাবে একটা কথাবার্তা হয়েছে। গেস্ট রুমটা আপনাদের দেখাই। 3টি বেড রয়েছে, অর্থাৎ একসঙ্গে আপনারা 3 জন থাকতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, এবং জানলা রয়েছে একটি। ঢুকেই বাঁ দিকে আপনারা একটি আয়না দেখতে পাবেন, জামা কাপড় রাখার জায়গা রয়েছে, সেটিও দেখালাম। একটি টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, পাখা রয়েছে, আলো রয়েছে। আর এটি হচ্ছে অ্যাটাচ বাথরুম। ঢুকেই একটা মিরর রয়েছে,
একটা বেসিন রয়েছে, বেসিনে কল রয়েছে, শাওয়ার রয়েছে, আলোর ব্যবস্থা রয়েছে, কমোড রয়েছে, একটি ইউরিনাল রয়েছে, এখানেও জামা কাপড় ঝোলানোর জন্য ব্যবস্থা রয়েছে। এটা অফিস, এবং এই অফিসেতে বিভিন্ন ধরনের ভক্তরা আসেন। যারা আসেন এসে অফিসে বসে অফিসিয়াল কাজকর্ম তো হয়ই, এছাড়া ভক্তদের সঙ্গে তাদের যা যা জানার থাকে বা যে সমস্ত বলার থাকে সেগুলো আমরা যথাসম্ভব আমরা তাদের সেই কথার উত্তরগুলো দেওয়ার চেষ্টা নিই। এবং তাদের বিভিন্ন সমস্যাও থাকতে পারে, এই সমস্যার ঠাকুরমা স্বামীজিকে স্মরণ করে চিন্তা ভাবনা নিয়ে সেই সমস্যার সমাধানটা কিছু করাবার চেষ্টা নিই। এবং ঠাকুরমা স্বামীজি যেভাবে করান আমরা ঠিক সেইভাবে সেই পথে চলার চেষ্টা। এখন ঠিক দুপুর 12:30, আপনারা দেখতে পাচ্ছেন নরনারায়ণ সেবা শুরু হয়েছে। যে সমস্ত ভক্ত এবং দর্শনার্থী আজকের এই বিশেষ দিনে এসছেন তাদের প্রত্যেকের জন্য বিনামূল্যে আজকে এই প্রসাদ দেওয়া হচ্ছে এবং তারা প্রসাদ গ্রহণ করছেন। এই জায়গাটা ছাড়াও প্রসাদ কক্ষে প্রসাদ দেওয়া চলছে, তো আপনাদের নিয়ে যাব প্রসাদ কক্ষে এবং দেখাবো আজকের প্রসাদে কি কি আছে। আমি এই মুহূর্তে রয়েছি প্রসাদ ভবনে। আজকের প্রসাদে কি কি রয়েছে আপনাদের অবশ্যই জানাবো, এবং আপনারা যদি এখানে আসেন এবং প্রসাদ পেতে চান সেক্ষেত্রে আপনাদের কি করণীয় সেটাও আমি আপনাদের জানিয়ে দেব। আপনাদের দেখিয়ে দিই আজকে প্রসাদে কি কি রয়েছে। এটা খিচুড়ি, অন্ন রয়েছে, কাঁকরোল ভাজা, প্রসাদ, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, চাটনি, আলুর দম, দই এবং মিষ্টি। আপনাদের দেখালাম প্রসাদে প্রায় 10-12টি পদ রয়েছে। তো এখানে কিন্তু এভাবেই প্রসাদ দেওয়া হয়, খুব যত্ন করে প্রসাদ দেওয়া হয়, এবং যারা প্রত্যেক দিন আসেন অর্থাৎ অতিথি তারা এখানে দুপুরে প্রসাদ পেতে পারেন, সেটি আপনাদের জানিয়ে দিলাম। আর এবং প্রসাদ এবং অতিথি নিবাসের জন্য আপনাদের কার সঙ্গে কীভাবে যোগাযোগ করতে হবে বা মূল্য কী রয়েছে সেগুলো এখন আপনাদের জানিয়ে দেব। মহারাজ, বর্তমানে এই আশ্রমে অতিথি নিবাস এবং প্রসাদের জন্য ভক্তদের কি মূল্য দিতে হয়? আগে যেটা আমরা ঠিক করেছিলাম, আমরা হচ্ছে এই অমিতদার মাধ্যম দিয়ে যেটা টিউবে দেওয়া হয়েছিল, তখন আমাদের এটা 1 বছরের উপর হয়ে গেছে। তখন আমরা বলেছিলাম যে 250 থেকে 300 টাকা, কিন্তু অত্যধিক বাজার দাম বেড়ে যাওয়ায় সব দিক দিয়ে আমরা সেটা পোষাতে পারছি না। সেই জন্যে যারা ভক্তরা আসেন যদি এখানে রাত্রে থাকতে চান তাহলে তাদের কাছে আমরা অনুরোধ করি যে মাথা পিছু 5 থেকে 600 টাকা আপনারা দয়া করে হচ্ছে ঠাকুর সেবার জন্য এটা দেওয়ার চেষ্টা নেবেন। আর সেইভাবে তারা আসেন এবং 5 থেকে 600 টাকা তারা দেওয়ার চেষ্টা করেন যারা রাত কাটান। আর যারা দিনের দিন আসেন তাদের অনুরোধ করি যে 2 থেকে 250 টাকা দেবেন এবং হচ্ছে প্রসাদ টসাদ পাওয়ার বা বিশ্রাম নেওয়ার। মহারাজ, যদি এখানে কেউ যোগাযোগ করতে চায় কার সঙ্গে যোগাযোগ করবে এবং কোন নম্বরে যোগাযোগ করবে? 9007338578। সম্পাদক স্বামী শিবকানন্দ ওরফে শুভেন্দু মহারাজ। যারা দেখবেন এটা তাদের কাছে অনুরোধ যে দয়া করে এই আশ্রমে আসবেন, আশ্রমে এসে থাকবেন এবং হচ্ছে এখানে ঠাকুরমা স্বামীজি আছেন, ঠাকুরমা স্বামীজি সেখানে বসবেন, বসে আপনারা ধ্যান করবেন, আপনারা মনের প্রার্থনা জানাবেন। আশা করছি যে হচ্ছে ঠাকুরমা স্বামীজির আপনাদের সেই মনের প্রার্থনা পূরণ করবেন। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল হোক এই প্রার্থনা করছি। জয় ঠাকুর, জয় মা। পারুলদহে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম আপনাদের সামনে তুলে ধরলাম এবং এখানকার বিস্তারিত সকল তথ্য আপনাদের জানানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভ্রমণামিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন, পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।